Welcome to another episode of Supporter only on Heartpixel TV. এই সপ্তাহের কি ক্রিকেট, ফুটবল এবং টেনিসের খবর আছে যেসব নিয়ে সবাই কথা বলছে, well, let's find out. স্টার্ট করছি ক্রিকেট নিয়ে এবং ক্রিকেটের বিপিএল নিয়ে অনেক খবর হচ্ছে। প্রথমে শুরু করতে চাই অবশ্য মুশফিকুর রহিমের, বরিশাল বুলসের ওনার। তিনি কিন্তু মুশফিককে নিয়ে বেশ কিছু কমেন্ট করেছে, যেটা নিয়ে মুশফিক এক পর্যায়ে তার প্রেস কনফারেন্সে অনেকটা ইমোশনাল হয়ে যান এবং তিনি একেবারেই পছন্দ করেনি কমেন্টগুলো, যেখানে ওনার বলেছেন যে মুশফিককে হয়তো বা তিনি ক্যাপ্টেন হিসেবে দেখতে চান না বা মুশফিকের ক্যাপ্টেন্সি খুব একটা পছন্দ করেন না। এখন মুশফিকের ক্যাপ্টেন্সি নিয়ে অনেক কন্ট্রোভার্সি বা অনেক দ্বিমত থাকলেও অনেকে তিনি কিন্তু বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন এবং ফিউচার ক্যাপ্টেন হিসেবে অনেকে কিন্তু দেখছে, যদিও অনেকে আবার মনে করে যে মাহমুদুল্লাহ রিয়াদ মাইট বি দ্য লং টার্ম ক্যাপ্টেন। এনিওয়েজ, একজন ফ্র্যাঞ্চাইজ ওনার হিসেবে এই ধরনের মন্তব্য করা একেবারেই উচিত ছিল না তার। মুশফিক কি থাকেন কিনা বরিশাল বুলসের ক্যাপ্টেন, সেটিও একটি দেখার বিষয়। মুভিং অন ফ্রম বিপিএল টু অ্যানাদার ক্রিকেট নিউজ, এবং তামিম ইকবালকে নিয়ে এসেক্সের যে স্টিন্টে মাত্র একটা ম্যাচ তিনি খেলেন, সেটা নিয়ে অনেকে বলছে যে হয়তোবা তার ফ্যামিলির বিরুদ্ধে কোনো ধরনের হেট ক্রাইম হতে যাচ্ছিল ইংল্যান্ডে, এবং আমরা জানি কিন্তু হেট ক্রাইমের রেট কিন্তু বেড়ে গেছে ইংল্যান্ডে। তবে সেই বিষয়ে তিনি কিন্তু কোনো মন্তব্য করতে রাজি হননি। বাট মিডিয়া যেহেতু স্পেকুলেট করেই যাচ্ছে, এটা নিয়ে আমরাও কিন্তু জিজ্ঞেস করতে পারি যে তামিম ইকবাল কি সঠিক ডিসিশন নিলেন হেট ক্রাইম নিয়ে খোলামেলা ভাবে কথা না বলে? তবে মিডিয়ারও কি এখানে আরেকটু সচেতন হওয়া উচিত হয়নি? যেহেতু হেট ক্রাইম নিয়ে এমন কিছু হতে পারে, সেটা নিয়ে তারা কি আরো সেন্সিটিভ ভাবে রিপোর্টটা করতে পারতো কিনা? লেট আস নো ইন দ্য কমেন্টস বিলো। শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ের একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে কিন্তু পরাজিত করতে সক্ষম হয়েছে শ্রীলঙ্কা। চেজিং এর রেকর্ড টোটাল প্রায় 400 রানের কাছাকাছি তারা চেজ করেছে, এবং বলতেই হয় যে একটা আম্পায়ারিং সিদ্ধান্ত কিন্তু বেশ কন্ট্রোভার্সিয়াল ছিল। থার্ড আম্পায়ার তিনি কিন্তু চাইলেই ডিক ওয়েলারকে আউট করে দিতে পারতেন, বাট ডিক ওয়েলার স্টাম্পিংটা তিনি দিয়েছেন যে ইট ওয়াজ নট আউট, যেখানে রিপ্লেতে খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছিল যে তার পায়ের কোনো অংশই কিন্তু ক্রিজের ভেতরে ছিল না। সো সেটাও হতে পারে, এবং তার পাশাপাশি উইকেট কিপার যিনি চাকুয়া, তিনিও কিন্তু বেশ কয়েকটা মিস করেছেন, যার কারণে শেষমেশ জিম্বাবুয়ে সেই মহাকাব্যকে কিন্তু রূপান্তরিত করতে পারলো না, এবং এই একমাত্র টেস্ট ম্যাচে হেরে এখন তাদের কিন্তু নেক্সট ফিউ মান্থস কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট নেই। এবং সেটা নিয়েও কিন্তু গ্র্যান্ড ক্রিমার বলছিল যে হয়তোবা নেক্সট ফিউ মান্থসের যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট থাকতো তাদের, তাহলে ক্যালেন্ডারটা তারা আরো বেশি ক্রিকেট খেলতে পারতো, আরো বেশি কম্পিটিটিভ হয়ে উঠতে পারতো। একই ধরনের প্রবলেম যেগুলি বাংলাদেশ ক্রিকেটের মধ্যে কিন্তু প্রায় সময় আমরা লক্ষ্য করি। Anyways, moving on from international cricket to another series, ইংল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকা। এখানে ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ লর্ডসে জেতার পর ট্রেন্ট ব্রিজের টেস্ট ম্যাচে কিন্তু ফাফ টু প্লেসে চলে আসে দক্ষিণ আফ্রিকার টিমে, এবং অধিনায়কত্ব তিনি পালন করেন। অসাধারণ খেলেন এবং অসাধারণভাবে কিন্তু দলকে নেতৃত্ব দিয়েছেন, যার কারণে দ্বিতীয় টেস্ট ম্যাচে 340 রানের একটি বিশাল ব্যবধানে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের বিপক্ষে, এবং দিস ইজ দেয়ার সেকেন্ড হাইয়েস্ট উইন ইন অল টেস্টস দ্যাট দে প্লেড। সো এটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে ফাফ টু প্লেসি ক্যাপ্টেন্সি যখন নেন, তখন দক্ষিণ আফ্রিকার হয়ে কত ভালো তিনি পারফর্ম করেন। ইংল্যান্ড কি কামব্যাক করতে পারবে কিনা? 9 দিনের একটা ব্রেক কিন্তু তারা পেয়ে যাচ্ছে, দেখার বিষয়। ক্রিকেট থেকে ফুটবলে চলে আসতে হয়, এবং ট্রান্সফার্স, লটস অফ ইম্পর্টেন্ট ট্রান্সফার্স হ্যাপেনিং দিস উইক। সবচেয়ে বড় ট্রান্সফার মেবি এই ট্রান্সফার উইন্ডোর, সেটা হচ্ছে লিওনার্দো বনুচ্চি। তিনি কিন্তু চলে গিয়েছে ইউভেন্টাস থেকে এসি মিলানে ফর অ্যাবাউট 40 মিলিয়ন ইউরোস, এবং তিনি কিন্তু থাকতে চেয়েছেন ইটালিতে, যার কারণে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবরা ইন্টারেস্টেড থাকলেও তিনি যাননি অন্য কোনো লিগে খেলতে। এরপর অবশ্য বলতেই হয় যে ইন দ্য ওয়ার্স্ট ট্রান্সফার মুভ প্রবাবলি ইন রিয়াল মাদ্রিদস হিস্ট্রি, তারা লোনে পাঠিয়ে দিয়েছে হামেস রড্রিগেজকে 2 বছরের লোনে, যেখানে হামেস রড্রিগেজ মাত্র 35 মিলিয়ন ইউরোতে কিন্তু হয়ে যেতে পারে একটা বায়ার্ন মিউনিখ খেলোয়াড়। এবং বায়ার্ন মিউনিখের পাশাপাশি কিন্তু পিএসজিও চেয়েছিল হামেস রড্রিগেজকে ফর আপ টু 60 মিলিয়ন ইউরোস। সো সেটা আরো বেটার ডিল হতে পারতো রিয়াল মাদ্রিদের জন্য। ওয়াই পেরেজ ডিড দ্যাট? only Real Madrid and Perez knows. Next up, ইংল্যান্ডের বা ইংলিশ প্রিমিয়ার লিগের একটি রেকর্ড ট্রান্সফার কিন্তু হয়ে গেছে। কাইল ওয়াকার becomes the highest paid right back in the Premier League history. সবচেয়ে বড় ট্রান্সফার, আপ টু 50 মিলিয়ন ইউরো হতে পারে, 45 মিলিয়ন ইউরোতে গিয়ে ইনিশিয়াল ফিটা দাঁড়িয়েছে, এবং তিনি কিন্তু হয়ে গেছেন ম্যানচেস্টার সিটির এই রেকর্ড একটি ট্রান্সফার ফি। আর অনেক প্লেয়ার অবশ্য কিনতে চায় ম্যানচেস্টার সিটি, দে স্টিল ডোন্ট হ্যাভ আ প্রপার লেফট ব্যাক। সো দেখার বিষয় যে আর কাকে কিনতে পারে। মজার বিষয় হচ্ছে যে টটেনহ্যামের জন্য তেমন একটা খরচ করতে হবে না, তাদের আরেকজন কাইল ওয়াকার আছে তাদের একাডেমি থেকে, যিনি ঠিক ওই রাইট ব্যাক
এক পজিশনে খুব ভালোভাবে খেলতে পারবেন। এবং স্পেনে আবার ফেরত চলে আসতে হয় ইন ট্রান্সফার রুমার্স, সবচেয়ে বড় রুমার যেটা 222 মিলিয়ন ইউরো দিয়ে নেইমার হয়তো বা হয়ে যেতে পারে পিএসজি রেকর্ড সাইনিং এবং একটি ওয়ার্ল্ড রেকর্ড ট্রান্সফার ফি সাইনিং। যদিও সোর্সগুলি খুব একটা ভালো না, তারপরেও প্রত্যেকটা নিউজ আউটলেট এটা নিয়ে কিন্তু খবর করেই যাচ্ছে। উইল নেইমার মুভ টু পিএসজি ফ্রম বার্সেলোনা? অনলি টাইম ক্যান টেল। যদিও দিস ওয়ান ইজ মোর অফ আ রুমার দেন আ লেজিট কনক্রিট ট্রান্সফার, যেটা আমার মনে হচ্ছে না হবে, বাট স্টিল লেট আস নো ইন দ্য কমেন্টস বিলো। লাস্ট একটা ট্রান্সফার ডিল দিতে চাই, একেবারেই লেটেস্ট আপডেট, এবং সেটা হচ্ছে ওয়েশেক শেজনি আর্সেনাল লোনি অ্যাট এএস রোমা। তিনি কিন্তু হয়ে গেছেন ইউভেন্টাস প্লেয়ার এবং ইউভেন্টাসে জিয়ান লুইজি বুফনের লং টার্ম একটা রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু হতে পারেন। ট্রান্সফার ফিটাও খুব একটা বড় না, around 15 মিলিয়ন ইউরো, জাম্পিং আপ টু 18.3 মিলিয়ন ইউরো অ্যাট হাইয়েস্ট। সেটা কি একটা ভালো ট্রান্সফার মুভ হলো কিনা? অবভিয়াসলি ফর ইউভেন্টাস দিস ইজ অ্যান এক্সেলেন্ট বাই, বাট ফর আর্সেনাল তাদের লং টার্ম গোলকিপার হিসেবে তারা কাকে দেখছে সেটাও কিন্তু দেখার বিষয়। দে অনলি হ্যাভ পেটার চেক অ্যান্ড দাভিদ অসপিনা, যারা দুজনেই কিন্তু বেশ বয়স্ক গোলকিপার এবং দে নিড আ ইয়াং গোলকিপার টু রিপ্লেস দ্যাট। শেষ করতে হবে অবশ্য টেনিস দিয়ে। রজার ফেডরার হ্যাজ ওয়ান হিজ 8th উইম্বলডন এন্ড 19th গ্র্যান্ড স্ল্যাম ওভারঅল। অবভিয়াসলি ধারে কাছেও কোনো মেল টেনিস প্লেয়ার নেই এবং যিনি আছেন সেকেন্ড পজিশনে তিনি হচ্ছেন রাফা নাদাল, যিনি ইনজুরির কারণে অবশ্যই এই টুর্নামেন্ট থেকে আগেই বাদ হয়ে যান। তারপর জকোভিচ, অ্যান্ডি মারে, দে অল গট ইনজুরড ইন देयर ম্যাচেস এবং ইনজুরির কারণে কিন্তু তারাও টুর্নামেন্টের বেশ অনেক আগেই নকড আউট হয়ে যায়। রজার ফেডরার সে একটা কার্টেল স্কেজুয়াল খেলছে এবং সে কিন্তু খুব বাছাই করে করে নিজের ম্যাচগুলো খেলছে, যার কারণে আমার মনে হয় সে আরো অনেক গ্র্যান্ড স্ল্যাম সামনে জিততে পারবে। কোনো সেট না হেরে তিনি কিন্তু পৌঁছে গিয়েছেন ফাইনালে এবং জিতে নিয়েছেন আরো একটি উইম্বলডন। খুব ইজি একটা ম্যাচ ছিল চিলিচের সাথে এবং পুরো টুর্নামেন্টেই দেখে মনে হয়নি যে ফেডরারকে কেউ চ্যালেঞ্জ করতে পারে। সো ইজ ফেডরার দ্য গ্রেটেস্ট অফ অল টাইম? উইদাউট এনি ডাউট আমার তো তাই মনে হয়। অল দ্য গ্রেটেস্ট ইন ক্লে, সেখানে কিন্তু অবশ্যই আমরা বলবো যে রাফায়েল নাদাল is going to be the top. So that ends another episode of Supporter only on Heart Pixel TV. We followed cricket, football, tennis. Kono khabor ki miss korechi kina, let me know in the comments below. If you like this episode, give it a thumbs up. For more, be sure to subscribe. Till next time, Shanur signing off.